গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। বিবিসির অনুষ্ঠানে মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বিগ্ন দিল্লি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতের জয়শঙ্করের বৈঠক। এবং দেশে দেশে ইফতার আয়োজনে প্রবাসীদের ঢল। জার্মানির সরকারি ভবনে রমজানের শুভেচ্ছা বার্তা। বাহরাইনে পণ্যের দামে ব্যাপক ছাড়। স্বাগত জানাচ্ছি প্রবাসের নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নে অংশ না নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এরপর বাংলাদেশের সরকার পরিবর্তন দেখতে পান। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। বুধবার বিবিসির ওয়েবসাইটে অনুষ্ঠানটি প্রকাশ করা হয়। তার সাক্ষাৎকারে উঠে আসে সমসাময়িক আরও নানান বিষয়। আন্তর্জাতিক আইন এবং মূল্যবোধ অনুসরণ করে বিশ্বের বিভিন্ন সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা নিয়ে বুধবার এক আলোচনার আয়োজন করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। তাদের হার্টটক অনুষ্ঠানের পর্বে উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। অনুষ্ঠানে গাজা, ইউক্রেন, সুদান সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে ভলকার তুর্ককে জানানো হয় এসব দেশের সংকট সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে। এর জবাবেই বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। আপনি জানেন, জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। বাংলাদেশে তখন শেখ হাসিনার সরকার আমলে ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল। তাদের জন্য একটি বড় আশার জায়গা ছিল আমাদের কণ্ঠ। আমি কি বলি এবং কি করতে পারি আমরা, এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। এরপরেই তিনি বলেন, বাংলাদেশের আন্দোলন দমনে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা আন্দোলন দমনে অংশ নেয় তবে তাদের আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ কমে যেতে পারে। এর ফলস্বরূপ পরিস্থিতিতে পরিবর্তন আসে। তিনি আরও বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর তাকে ফোন করে পরিস্থিতির তদন্ত করার জন্য একটি অনুসন্ধানী দল পাঠানোর অনুরোধ করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন একটি তথ্যানুসন্ধানী দল পাঠাতে, পরিস্থিতির উপর গুরুত্ব দিতে এবং সেখানে যা ঘটছে তা তদন্ত করতে। এগুলোই করেছিলাম আমরা, এবং এটা কার্যত সাহায্য করেছিল। এছাড়াও সুদান, সিরিয়া, লেবানন, ইউক্রেন এবং ফিলিস্তিনের গাজার মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ কাজ করছে বলেও উল্লেখ করেন ভলকার তুর্ক। মাসুদ রানা, নিউজ 24। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন ও গণতান্ত্রিক উপায়ে সব সমস্যা সমাধানের পক্ষে ভারত, এমনটাই মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এ সময় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, গুরুতর অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সহিংস উগ্রপন্থীদের মুক্তি বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে আরও তীব্র করে তুলেছে। এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের সাথে সম্প্রতি বৈঠক করেছেন দেশটিতে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আর এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয় সহ বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়েছে। জার্মানির সিটি কর্পোরেশন ভবনে ঝুলছে মাহে রমজানের শুভেচ্ছা বার্তা। অভিবাসী মুসলমানদের প্রতি সম্মান জানিয়ে এই উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন প্রশাসন। এমন আয়োজন নিয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। তারা বলছেন, জার্মান প্রশাসনের এই উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও মজবুত করবে। জার্মানির বার্লিন থেকে অনামিকা বড়ুয়ার তথ্যে ডেস্ক রিপোর্ট। পবিত্র মাহে রমজানের তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে দিতে জার্মানির বার্লিনের সরকারি ভবনে প্রথমবারের মতো রমজানের শুভেচ্ছা লেখা একটি নিয়ন সাইন টাঙিয়েছে সিটি কর্পোরেশন প্রশাসন। এই উপলক্ষে সিটি কর্পোরেশনের ভবনে অভিবাসী মুসলমান এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়াতে সবার জন্য ইফতার মাহফিলের আয়োজন করে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এ সময় সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মধ্য বার্লিনের মেয়র সহ অন্যান্য ধর্মীয় গুরু এবং প্রশাসনিক কর্মকর্তারা। রাজধানী বার্লিনের সিটি কর্পোরেশনের ভবনে প্রথমবারের মতো মাহে রমজানের শুভেচ্ছা লেখা নিয়ন সাইন দেখে খুশি প্রবাসী বাংলাদেশিরাও।
ভবিষ্যতেও যেন প্রশাসন আমাদের এই ভাবে উৎসাহিত করে। মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ বার্লিন কমিউনিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এ সময় সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রতির সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পবিত্র মাহের রমজান ঘিরে বাহরাইনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। ব্যবসায়ীরা বলছেন পুরো রমজান মাস জুড়ে কোনোভাবেই পণ্যের দাম বাড়াবেন না তারা, আর এতে খুশি প্রবাসীরা। বাহরাইনে আমদানি খরচ কমে যাওয়ায় পণ্যের মূল্য কমেছে 10 থেকে 20% পর্যন্ত। আবার রমজানে ক্রেতাদের চাহিদা পূরণে আগে ভাগেই পর্যাপ্ত পণ্য মজুত করা হয়েছে। এমন প্রেক্ষাপটে 7,000-এরও বেশি আউটলেটে চলছে বিশেষ ছাড়ের পণ্য বিক্রি। বিশেষ ছাড়ে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। বাহরাইনে দীর্ঘ 8 বছর পর্যন্ত ব্যবসা করতে আসছি সততার সাথে। আমার এখানে 5 জন বাংলাদেশি ভাই আছে কর্মরত। সংশ্লিষ্টরা বলছেন কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ানোর চেষ্টা করলে বা মজুতদারির মাধ্যমে বাজারে সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত বাজার পরিদর্শনের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সৌদি আরব, জর্ডান, মিশর, তুরস্ক, ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে প্রতিদিন 5,000 টনের বেশি ফল ও সবজি বাহরাইনে প্রবেশ করছে। মাংস, পোল্ট্রি, ময়দা ও শস্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, রিপোর্টে যেমনটি দেখছিলাম, রমজানে বাহরাইনের সব পণ্যের ওপর দামই স্থিতিশীল রয়েছে। এখন রমজানের বাহরাইনে প্রবাসীদের ইফতার এবং সেখানকার পণ্যের দাম নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন বাহরাইনের রমজান মাস ঘিরে প্রবাসীদের কেমন উৎসাহ দেখছেন এবং পণ্যের দাম স্থিতিশীল থাকায় তারা কি বলছেন? জি ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন, পারস্য উপসাগরের পশ্চিমাংশে 36টি দ্বীপ নিয়ে গঠিত মধ্যপ্রাচ্যের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ রাষ্ট্র বাহরাইন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাহরাইনের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল থাকায় দেশের নাগরিক ও সাধারণ প্রবাসীরা বেশ সন্তুষ্ট। এ বিষয়ে কয়েকজন প্রবাসী বাংলাদেশির সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন, অনেক কম মূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করতে পেরে তারা খুশি। বিক্রিও আগের চেয়ে অনেক বেশি। তারা যেটা জানিয়েছেন, একজন প্রবাসী আক্ষেপের সুরে জানান যে বাংলাদেশের রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পায়, সেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এর ব্যতিক্রম। আরিফ, ধন্যবাদ আপনাকে। রোজার মাসে বুফে ইফতারের আয়োজনে মেতে ওঠে রাজধানীর 5 তারকা হোটেলগুলো। এই আয়োজনে পিছিয়ে নেই হোটেল ওয়েস্টিন ঢাকাও। ইফতারে ভূমধ্য সাগরীয় ও আরবের মুখরোচক খাবারের বিশাল সমারোহ মিলছে ওয়েস্টিনে। ভাজাপোড়া, মাংসের কাবাব, নেহারি, হালিম, 3 ধরনের জিলাপি ও খাসির বিশেষ আইটেম থেকে শুরু করে এই তালিকায় থাকছে 200-রও বেশি ইফতার আইটেম। আরও জানাচ্ছেন প্রমা চৌধুরী। 6 ধরনের কাবাব, মাটন কাচ্চি, ল্যাম্ব শেং, বিফ রিব এমন মুখরোচক খাবার ও ইফতার আয়োজনে সেজে উঠেছে হোটেল ওয়েস্টিনের সিজনাল টেস্ট। একদিকে চলছে ইলিশ ভাজা, অন্যদিকে তৈরি হচ্ছে গরম গরম জাফরান জিলাপি। আয়োজকেরা জানান, এবার হালকা তেলে তৈরি ভিন্ন স্বাদের খাবার খেতেই পছন্দ করছে আগতরা। তবে চাহিদার শীর্ষে রয়েছে কুনাফা, মাহালাবিয়া, খাসির নেহারি ও গ্রিন স্যালমন। আমাদের প্রতিবারের মতো যে ইফতার আয়োজন থাকে তার থেকে এবার স্পেশাল আমরা গ্রিল স্যামনটা রেখেছি, টাইগার প্রনটা রেখেছি, তারপরে ল্যাম্ব উজি, যেটা অ্যারাবিক ল্যাম্ব উজি, সেটা রেখেছি। কুইজিনের আসল স্বাদটা বজায় রাখতে উন্নত মানের সামগ্রী দিয়ে তৈরি হয় ইফতারের এই সকল আইটেম। প্রতিদিন ইফতারে 200-রও বেশি খাবারের আইটেমের আয়োজন করা হয় বলেও জানান ওয়েস্টিনের সিনিয়র শেফ। আজকে যদি আপনি কাউন্ট করেন, আমাদের এখানে 14 রকমের আরবিক ডেসার্ট আছে, এর মধ্যে 8 রকমের শুধু বাকলাভাই আসছে। দ্য ওয়েস্টিন ঢাকায় এই জমকালো বুফের ইফতার ও ডিনার উপভোগ করতে মাথা পিছু গুনতে হবে 11,999 টাকা। সাথে বিভিন্ন কার্ডে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফারও। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ফ্রান্স শাখার আয়োজনে একটি অভিজাত হোটেলে
জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রবাসীদের কাজ করার আহ্বান জানান তিনি। বিরুদ্ধে অনেক কিছুই লেখালেখি হয়েছে, তারা 5 মিনিটের মধ্যে। প্রবাসের সংবাদে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসের সংবাদে। চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে হামলা চালায় অভিযুক্তরা। এ সময় 3 লাখ টাকা, 4টি কম্পিউটার লুট সহ অফিসে ভাঙচুর চালানো হয়। আটককৃতদের কাছ থেকে 31,000 টাকা উদ্ধার করা হয়েছে। আইন শৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে দ্রুত বিচার আইনে আটক 14 জন সহ 5 থেকে 6 জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে। কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানান কলাবাগান থানার ওসি। শেখ কবির নামক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে যে চাঁদা দাবি করে এবং হামলা ও ভাঙচুর করে। আমাদেরকে 999-এ আমরা ফোন পেয়ে আমরা যাই, ওই দিক থেকে সেনাবাহিনীও আসে। এসে ওই বাদীর অভিযোগ হলো তাদের 4টা ডেস্কটপ, 3 লক্ষ টাকা আর কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ওগুলো নিয়ে যায়। তো পুলিশ এবং সেনাবাহিনী এট এ টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে 14 জনকে আটক করতে সমর্থ হয়। সপ্তাহ না পেরোতেই ভাঙনের সুর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। পদত্যাগ করেছেন দলটির 2 যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং উত্তরাঞ্চলের এক সংগঠক। পদত্যাগ করা নেতারা নিউজ 24-কে জানান, পদবি নয়, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে না জেনে দল ছেড়েছেন তারা। তবে 3 নেতার পদত্যাগে দলে প্রভাব পড়বে না বলছে এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুরুতেই পদত্যাগ দলটির জন্য বড় ধাক্কা। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকারে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল গঠনের পর ব্যস্ত সময় পার করছেন দলের কেন্দ্রীয় নেতারা। যখন দলের পরিধি বাড়াতে নানা পরিকল্পনা সাজাতে ব্যস্ত, ঠিক তখনই ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেছেন 3 নেতা। জানিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এর আগে নতুন এই দলে যোগ দেননি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক 2 সভাপতি আলী আহসান জোনায়েদ এবং রাফে সালমান রিফাত। 3 নেতার পদত্যাগ নিয়ে রাজনীতিতে চলছে নানা আলোচনা সমালোচনা। সদ্য পদত্যাগ করা এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফের মুখোমুখি নিউজ 24। কেন পদত্যাগ করেছেন এমন প্রশ্নে তিনি জানান, পদবি নয়, যে প্রত্যাশা নিয়ে নতুন দলে যোগ দিয়েছিলেন তা পূরণ হবে না জেনেই পদত্যাগ করেছেন। গত সময়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা পালন করেছিল তাদের সহ এবং 24-এ যারা গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব ছিল তাদেরকে একসাথে করে এই তরুণদেরকে ঐক্যবদ্ধ করে ভালো একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব এবং সেই দৃষ্টিকোণ থেকে মূলত সেখানে যাওয়া। তরুণদেরকে যদি ঐক্যবদ্ধ করতে পারি তাহলে দেশের জন্য এবং এই দেশের মানুষের জন্য আরো বেশি ভালো হয়। মূলত সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার পূর্বের সংগঠন গণ অধিকার পরিষদে ফিরে আসা। দলের 3 নেতার পদত্যাগের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির জানান, তারা কেন চলে গেলেন সেই বিষয়ে তারাই ভালো বলতে পারবেন। তবে তাদের চলে যাওয়া দলে কোনো প্রভাব পড়বে না। আসা যাওয়া এই যে দরজা, আমরা এই দরজা কখনোই বন্ধ করব না, কাউকে জোর জবরদস্তি করব না। আমরা মনে করি ব্যক্তি তার স্বাধীন ইচ্ছায় তার মত প্রকাশ করবেন, রাজনীতি অংশগ্রহণ করবেন। 2-1 ব্যক্তি চলে যাওয়াতে একটা দলের বিশাল একটা দলের কিছু হবে আমরা তা মনে করি না। বৃহত্তর পরিসরে আত্মপ্রকাশের আগে এনসিপির 3 নেতার পদত্যাগ মাঠ পর্যায়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে শঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। যারা এই সম্প্রতি পদত্যাগ করে চলে আসছেন তারা দলের গুরুত্বপূর্ণ পদ পেয়েছিলেন, সেখান থেকে চলে আসছেন। ফলে যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, এই বার্তাটা কিন্তু খুব ইতিবাচক বলে এই দলের জন্য হচ্ছে না, এবং এটা যে তারা একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পড়ে গেছেন সেটাই কিন্তু মনে হচ্ছে। পদত্যাগকারী নেতারা পূর্বে গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। চাওয়া পাওয়ার হিসাব মিলিয়ে ভবিষ্যতে আরো কোনো নেতা পদত্যাগ করবে কিনা আছে এমন প্রশ্ন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, রয়টার্সকে এভাবেই বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের সময়কে নয় প্রেক্ষাপটকে গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আগামী জাতীয় নির্বাচনের জন্য এনসিপির নেতারা মানসিকভাবে প্রস্তুত বলেও জানান দলের আহ্বায়ক।
আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। জাতীয় নির্বাচনের জন্য এখনো পুরোপুরি প্রস্তুত নয় বাংলাদেশ। মার্কিন বার্তা সংস্থা রয়টার্সে নতুন দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাৎকারটি প্রচারের পর থেকে রাজনীতিতে চলছে আলোচনা সমালোচনা। দলীয় অবস্থান পরিষ্কার করতে শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডাকে এনসিপি। রাজধানীর বাংলা মোটরে ওই সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির শীর্ষ নেতারা। নাহিদ ইসলাম বলেন, রয়টার্সে ইন্টারভিউ নিয়ে কিছু মিসকোট হয়েছে। জানান, এবছর নির্বাচন সম্ভব নয় এমন কোনো কথা বলেননি তিনি। আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে। রিকশাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য, কারণ আমরা মনে করি এটা জনগণের দল এনসিপি এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে। এনসিপির আহ্বায়ক বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বলে আর কোনো পদ নেই। কেউ অপকর্ম করলে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। সময়ের থেকে আমি আমার ইন্টারভিউতে বলেছি, প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ। এই গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে, পূরণ করতে হবে। তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব, জোট বা প্রার্থী, এগুলো আসলে আরো সময় লাগবে এই বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করতে। শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচনের কথা মুখে না আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সার্জিস আলম। এছাড়াও সম্প্রতি ছাত্রদলের সংঘর্ষের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন সার্জিস। যে আমরা তো আমাদের এই শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারীদের কাছে যেতে হবে, নির্বাচনের পূর্বেও তো যেতে হবে। তখন যেন আমরা বলতে পারি যে আমরা ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনার বিচার নিশ্চিত করে এসেছি, বাকিদের বিচারও নিশ্চিত হবে। সংবাদ সম্মেলনে দলটির স্পষ্ট বার্তা, এখনই কোনো নির্বাচনী জোট নয়, এনসিপি নিজেদের শক্তি ও সক্ষমতা বাড়াতে মনোযোগ দিচ্ছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সার্জিসের সাথে ছাত্রদলের কোনো বিরোধ হয়নি। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের দায় ছাত্রদলের ওপর চাপানোর চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই ছাত্রদলের নাম জড়ানোর একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা দেখা যাচ্ছে। ছাত্রদলকে জড়িয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করতে সার্জিসের প্রতি আহ্বান জানান তিনি। তার অভিযোগ, এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন চলছে। সংবাদ সম্মেলন থেকে যারা এনসিপি গঠনে ডোনেশন দিয়েছেন তাদের উদ্দেশ্য জাতির সামনে জানাতে এনসিপি নেতাদের আহ্বান জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক। তাদেরকে যে অর্থায়ন করেছে দলীয় ব্যক্তিরা, সেই অর্থায়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল, সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জানতে চাই। সার্জিস আলমের সাথে ছাত্রদলের কোনো বিরোধ হয়নি, তবে উল্টো সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী নিউজে। বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হলেন মাত্র 8 বছরের শিশু। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এ নিয়ে তোলপাড় মাগুরা জুড়ে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে শুক্রবার দুপুরে সদর থানা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বড় বোনের জামাই ও শ্বশুরকে আটক করা হলেও চিকিৎসার ব্যস্ততায় মামলা করেনি পরিবার। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার 8 বছরের শিশু আসিয়া। অজ্ঞান অবস্থায় শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেলে। এই ঘটনায় বেশ উত্তেজনা বিরাজ করছে পুরো মাগুরা জুড়ে। বাদ জুমা মাগুরা সদর থানা অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় তারা ধর্ষণের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। পরে সেনাবাহিনী এসে ছত্রভঙ্গ করে দেয় বিক্ষোভকারীদের। এই ধর্ষণের সঠিক তদন্ত করে সঠিক বিচার চাচ্ছি আমরা। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি, এটা আমরা সবাই আশা করছি। ধর্ষণের ঘটনায় আসিয়ার বড় বোনের শ্বশুর অভিযুক্ত হিটু মিয়াকে আটকের পর তার ছেলেকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো পারিবারিকভাবে কোনো মামলা করা হয়নি। তদন্ত চলছে, এখন আমরা নিশ্চিত করে কাউকে বলতে পারছি না। আমরা আশা করছি।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে যন্ত্রণায় কাতরাচ্ছে শিশু আসিয়া। নির্মমতার কথা জানালেন আসিয়ার মামাতো ভাই। এ ঘটনা শুনে এলাকার অনেকেই এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওর সাথে যেটা হয়েছে এটা হলো অমায়িক একটা নির্যাতন, যাতে এই নির্যাতনটা আর কোনো বোনের সাথে আমার না হোক, আমি সেই দাবিটাই সবার কাছে করি আর সবার কাছে সেই বিচারটাই আমি চাই। বাচ্চাটাকে ধর্ষণ করে মৃতভাবে ফেলে রেখে চলে গেছে এই ধর্ষক। মরপেশার শ্বশুর এবং সন্তান দুজনেই চলে গেছে, মূর্ছ অবস্থায় আছে, তার এখনো জ্ঞান ফেরে নাই। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসক কথা বলতে রাজি হননি। তবে জানা গেছে 48 ঘন্টা পার না হলে শঙ্কামুক্ত নন শিশু আসিয়া। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো খেলার খবর। এবার কার হাতে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জানতে মাত্র এক ম্যাচের অপেক্ষা। ফাইনালের আগে হোটেলেই সময় কাটিয়েছে নিউজিল্যান্ড। কোচ গ্যারি স্টিড জানান, ভারতের বিপক্ষে ফাইনালে যথেষ্ট পরিকল্পনা রয়েছে কিউইদের। উইকেট অনুযায়ী পরিবর্তন আসতে পারে ব্যাটিং অর্ডারে। আর অন্যদিকে রাতের আলোয় দুবাইয়ের একাডেমি মাঠে অনুশীলন করে ভারত। রবিবার এই মেগা ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুবাই থেকে শুভ দেবনাথের রিপোর্টে বিস্তারিত। হাবভাব, ক্ষমতা কিংবা শক্তিতে ভারত যেন সবার ওপরে। দুবাইয়ে ঠিক সেভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শেষ করতে চলেছে রোহিত বাহিনী। বাকি মাত্র এক ম্যাচ, ফাইনাল। তাদের জন্য রয়েছে আলাদা সুযোগ সুবিধা। হোটেল তাজে একমাত্র দল হিসেবে ভারত দলের অবস্থান। অথচ নিউজিল্যান্ড রয়েছে দ্য ময়দান হোটেলে। এদিন তাদের প্র্যাকটিস নেই, সে কারণে টিম হোটেলে গণমাধ্যম কর্মীদের আগমন। কিউই কোচের কাছে প্রথম প্রশ্ন, গ্রুপ পর্বে তাদের বিরুদ্ধে 5 উইকেট নেওয়া বরুণ চক্রবর্তীকে নিয়ে। ভারুণ এই কন্ডিশনের জন্য উপযুক্ত বোলার। তার বিরুদ্ধে গ্রুপ পর্বে ছেলেরা সেভাবে ভালো করতে পারেনি। ফাইনালের আগে ভারুণকে নিয়েও আলাদা পরিকল্পনা থাকবে। লাহোরে ব্যাটিং উইকেটে সেমিফাইনাল শেষে এবার দুবাইয়ে স্পিন ট্র্যাকে নিউজিল্যান্ড। হাইব্রিড মডেলে চলমান আসন নিয়ে অসন্তুষ্ট কিউই কোচ গ্যারি স্টিড। এটা তো চ্যালেঞ্জিং, কিন্তু ফিক্সচারটা তো সেভাবেই তৈরি। আমরা চাইলেও কিছু করতে পারবো না। আর রাচিন এই কন্ডিশনে খেলে অভ্যস্ত। ও বড় ম্যাচের চাপ নিতে শিখে গিয়েছে। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, বাংলাদেশের মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসরে। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের এমন কোনো পরিকল্পনা আছে কিনা প্রশ্ন ছিল সংবাদ সম্মেলনে। এটা তো নির্ভর করে টুর্নামেন্ট শেষে নানা বিষয়ের উপর। কেইন আমাদের দলের অন্যতম সেরা ব্যাটার। সে দীর্ঘদিন ধরেই খেলছে। এখন ওর সিদ্ধান্ত ও কি করতে চায়। কোচের সংবাদ সম্মেলন দেখতে হোটেল রুম থেকে এলেন দুই কিউই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও কাইল জেমিসন। আইসিসি ইভেন্ট আসে যায়, কখনো সেমিফাইনাল কখনো ফাইনাল থেকে বিদায় নিতে হয় নিউজিল্যান্ডকে। এবার তারা শিরোপা জয়ের জন্যই পরিকল্পনা সাজিয়ে রেখেছে, কিন্তু প্রতিপক্ষ ভারত বলেই তাদের ভয়ের অবশ্য কারণ রয়েছে। শুভদেবনাথ, নিউজ 24, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘ 2 দশক পর নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ। ভারতের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল দেশটি। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে 52-12 পয়েন্টের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখে বাংলাদেশ। সেমিতে স্বাগতিক ইরানের কাছে 41-18 পয়েন্টে হেরে গিয়েও ব্রোঞ্জ নিশ্চিত করে লাল সবুজের মেয়েরা। নারী কাবাডি দলের কোচ শাহনাজ পারভিন মালেকাও ভীষণ উচ্ছ্বসিত দলের এই সাফল্যে। সবশেষ 2005 সালে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে পদক জিতেছিল বাংলাদেশ। প্রবাসের নিউজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।